আপনারা শুনছেন বইটো নিবেদিত অডিও বুক অসম্ভবের অপেক্ষায়। লিখেছেন অতন্দ্রিলা আইচ। ক্লান্তিময় একটা দিন শেষে টি শার্টটা খুলে রেখে বিছানায় গা এলিয়ে দিল সায়েম। ইউনিভার্সিটিতে আজ ছিল নাজের প্রথম দিন। পাবলিকে চান্স পায়নি সে। এই নিয়ে তার বাড়িতে হুলস্থুল কাণ্ড। নাজের বাবা মা ফোন করে অনবরত ধমকাধমকি করছে। ওদিকে নাজ কেঁদে কেটে একাকার অবস্থা করছে। আয়শা বেগম সাইমকেও ফোন করেছিলেন। সতর্ক কণ্ঠে জানিয়েছেন, খবরদার বাবা, ওকে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি করতে যাবে না। শুধু শুধু টাকা নষ্ট হবে। টাকা নষ্ট ছাড়া ওই মেয়ে আর পারে কি? ঘরে বসে বকলম থাকুক। সাইম শুধু শুনেই গেছে শাশুড়ির কথা। তার কথায় প্রভাবিত হয়ে সিদ্ধান্ত নেয়নি কোনো। লাখ লাখ শিক্ষার্থীর ভিড়ে ভর্তিযুদ্ধে টিকে থাকা সহজ কথা নয়। নাজ পারেনি, তাই বলে পড়াশোনা বন্ধ হয়ে যাবে নাকি? সায়েম নিজে তাকে নিয়ে গেছে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায়। নামকরা একটা ইউনিভার্সিটিতে টিকেও গেছে নাজ। যদিও ঢাকায় একা একা চলাফেরার অভ্যাস নাজের হয়ে গেছে, তবু আজ প্রথম দিনে একা ছাড়ল না তাকে সায়েম। নিজেই ড্রাইভ করে ইউনিভার্সিটির সামনে পৌঁছে দিল। ক্লাস শেষে আবার নিজেই পৌঁছে দিল বাড়িতে। মেয়েটাকে কেন যেন খুব আপন লাগে আজকাল। পাবলিকে চান্স না পেয়ে প্রচণ্ড ভেঙে পড়েছিল নাজ। সারা দিন কিছু মুখে দেয় না, ঠিকমতো ঘুমায় না। মেয়েটার বিধ্বস্ত মুখটা তিলে তিলে শেষ করে দিচ্ছিল সাইমকে। এমন তো নয় যে মেয়েটাকে সে ভালোবেসে ফেলেছে, নাকি ফেলেছে? সাইম নিজেও জানে না সেই প্রশ্নের উত্তর। তবে নাজের মন খারাপের সময়গুলোতে শক্ত হাতে মেয়েটাকে সামলেছে সে। মন খারাপ করে থাকতে দেয়নি। চোখের জল মুছে দিয়ে হাসানোর চেষ্টা করেছে। তার সেই চেষ্টা সফল করে দিয়ে নাজ যখন সত্যিই হেসে উঠেছে, মনে হয়েছে যেন বেঁচে থাকা সার্থক। নাজের কথা ভাবতে ভাবতেই কখন যে গভীর ঘুমে তলিয়ে গেল সায়েম, সে নিজেও জানে না। রাত কত গভীর হলো কে জানে। গাঢ় ঘুমে আচ্ছন্ন সায়েম। তার ঘুম সহজে ভাঙে না। চারপাশে ভয়ানক প্রলয় এসে সবকিছু ভাসিয়ে নিয়ে গেলেও সায়েম একইভাবে ঘুমিয়ে থাকতে পারবে। তবে আজ ঘুমটা ভেঙে গেল। দরজায় অনবরত টোকা পড়ছে। চোখ মেলে তাকাতেই খেয়াল করল মাথার ওপরে ফ্যানটা ঘুরছে না। সায়েমের উন্মুক্ত শরীর ভিজে গেছে ঘামে। বেডসাইড টেবিলের ওপর তার মোবাইলটা চার্জে রাখা। তার চার্জার থেকে সূক্ষ্ম একটা সাদাটে আলো ছড়ায় সবসময়। সেই আলোটাও জ্বলছে না। নির্ঘাত লোডশেডিং। দরজার ওপরে টোকাগুলো আরও প্রবলভাবে পড়তে লাগলো। বিরক্ত মুখে বিছানা থেকে উঠল সাইম। উফ, এই মেয়েটাও কোনো কালের শান্তি দেবে না তাকে। সাইম দরজা খুলে কিছু বলা বা করার অবকাশ পেল না। তার আগেই প্রচণ্ড কোনো ঝড়ের গতিতে তার বুকের ওপরে আছড়ে পড়ল নাজ। টাল হারিয়ে দু এক পা পিছিয়ে গেল সায়েম। শক্ত করে তাকে জড়িয়ে ধরে মেয়েটা মুখ লুকিয়ে রেখেছে তার উন্মুক্ত বুকে। শিহরণের হাওয়ায় গা ভাসালো সায়েম। অন্ধকারাচ্ছন্ন ঘরে একটা মেয়ে যদি নিচ থেকে কোনো পুরুষের বুকের ওপরে এসে পড়ে, সেই পুরুষের পক্ষে নিজেকে নিয়ন্ত্রণে রাখা কঠিন। সায়েমের মনটাও আজ মানতে চাইছে না নিজের কোনো বাধাই। ইচ্ছা তো করছে মেয়েটাকে বুকের সঙ্গে পিষে ফেলতে, চেনা মানুষটাকে নতুন করে আবিষ্কার করতে। মুহূর্তেই নিজেকে সামলে নিল সায়েম। কারণ একটাই, নাজ কাঁদছে। থরথর করে কাঁপছে তার হাত পা। পায়ের কম্পনে দাঁড়িয়ে থাকাও দুঃসহ হয়ে উঠেছে নাজের পক্ষে। সাইম আলতো করে তাকে ধরে উদ্বিগ্ন গলায় বলল, কি হয়েছে নাজ? নাজ কিছুই বলতে পারল না। ভয়ে জমে গেছে রীতিমতো। সাইম আবারও এক রাশ উদ্বেগ নিয়ে বলল, আমাকে বলো নাজ, কি হয়েছে? কান্নারত নাজ কাঁপা কাঁপা গলায় বলল, আমি অন্ধকার ভয় পাই। সাইম হাসবে না কাঁদবে ঠিক বুঝতে পারল না।
হাজারতম বার আজ উপলব্ধি করলো নিতান্তই বাচ্চা একটা মেয়েকে বিয়ে করেছে সে। সায়েম তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলল, আচ্ছা ছাড়ো আমাকে, আমি মোম জ্বালিয়ে আনছি। নাজ ভয়ে আরো শক্ত করে তাকে আঁকড়ে ধরে বলল, না প্লিজ, আপনি কোথাও যাবেন না। সায়েম আর কিছুই বলতে পারল না। থরথর করে কাঁপছে মেয়েটা। এবার সায়েমের মনে হলো সমস্যা নির্ঘাত গুরুতর। সামান্য ভয় হলে এতটা অস্থির হয়ে উঠত না নাজ। সায়েম আবারও আলতোভাবে তাকে ধরে দাঁড়িয়ে রইল। নাজ অঝরে কেঁদেই যাচ্ছে। বুকের ওপরে মেয়েটার চোখের জলের অস্তিত্ব বেশ টের পাচ্ছে সায়েম। মিনিট কয়েকের মাঝে ইলেকট্রিসিটি এসে পড়ল। মাথার ওপরে ফ্যান ঘুরতে শুরু করলো। নাজ এখনো শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে সায়েমকে। কান্না তার থেমে গেছে, তবে ভয়টা বোধহয় কাটেনি এখনো। সায়েম তার কানের কাছে ফিসফিস করে বলল, নাজ, ইলেকট্রিসিটি চলে এসেছে, লাইটটা অন করি। নাজ ধীর স্থিরভাবে ছাড়ল তাকে। ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে যেন ছাড়ার ইচ্ছা তার বিন্দুমাত্র ছিল না। ওভাবেই সায়েমের বুকের মাঝে মুখ লুকিয়ে একটা জীবন কাটিয়ে দিতে পারলে ভালো হতো। লাইট অন করতেই নাজের ভয়ার্ত মুখটা দেখে চমকে উঠল সায়েম। রক্তশূন্য হয়ে উঠেছে মেয়েটার চোখ মুখ। বিচিত্র ভয় আঁকড়ে ধরেছে তাকে। ভয়ে শ্বাস নিতেও ভুলে গিয়েছিল বোধহয়। এখন নিঃশ্বাস নিচ্ছে টেনে টেনে। নাজ নিজে কম্পিত পায়ে বসল বিছানার এক পাশে। সায়েম তার পাশে বসে বেডসাইড টেবিলের ওপর থেকে পানির গ্লাসটা নিয়ে তার দিকে বাড়িয়ে দিল। এক চুমুকে গ্লাসের সবটুকু পানি খেয়ে শেষ করল নাজ। সায়েম চিন্তিত গলায় বলল, কি হয়ে গেল এটা? নাজ কম্পিত স্বরে বলল, আমি অন্ধকারে ভয় পাই, প্রচণ্ড ভয় পাই। অন্ধকারে থাকলে আমার হাত পা জমে যায়, মনে হয় যেন অন্ধকারটা আমাকে মেরে ফেলার চেষ্টা করছে। সায়েম লক্ষ্য করল অন্ধকারের কথা বর্ণনা করার সময়ও একবার শিউরে উঠল নাজ। সায়েম চিন্তিত ভঙ্গিতে বলল, কবে থেকে এই সমস্যা? নাজ লম্বা শ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করে বলল, ছোটবেলা থেকেই। ডক্টর দেখাওনি? নাজ অসহায় ভঙ্গিতে বলল, আমার দুঃসম্পর্কের এক মামা সাইকিয়াট্রিস্ট, সে বলেছিল এটা নাকি একটা রোগ, কি যেন নাম বলেছিল, নিক। রোগের নামটা নাজ মনে করতে না পারায় নিজেই মনে করিয়ে দিল সায়েম। নিকটোফোবিয়া। হ্যাঁ, নিকটোফোবিয়া। মামা আমাকে চেম্বারে নিয়ে যাওয়ার জন্যও বলেছিল। যাওনি? না, বাবা বলেছিল এটা কোনো রোগ না, আমার বাচ্চামি, ধীরে ধীরে সেরে যাবে। মনে মনে দীর্ঘশ্বাস ফেলল সায়েম। এই এক সমস্যা এদেশের বেশিরভাগ পরিবারে। সামান্য জ্বর কাশিতে ডক্টরের কাছে ছুটে যেতে কোনো আপত্তি নেই তাদের, তবে মনের জটিল সব রোগগুলোর বেলাতেই যত অবহেলা। সায়েম নরম স্বরে বলল, আমাকে আগে বলনি কেন নাজ? আইপিএসটা সেই কবে থেকে নষ্ট হয়ে পড়ে আছে, বললেই তো ঠিক করে রাখতাম। নাজ হঠাৎ কেঁদে ফেলে বলল, মাথায় ছিল না ব্যাপারটা। জানেন, আমি সবসময় লাইট জ্বালিয়ে ঘুমাই, আজ তো ঘুমিয়েই পড়েছিলাম। গরমে ঘুম ভেঙে যাওয়ায় যখন দেখি চারিদিকে অন্ধকার, আমার মনে হচ্ছিল মরে যাব। বুকের মাঝে ছোটখাটো ধাক্কা খেল সায়েম। মেয়েটার মুখে এমন কথা একেবারেই সহ্য হলো না তার। সায়েম আদুরে গলায় বলল, এসব কী ধরনের কথা নাজ, এসো আমার কাছে। আবারও সায়েমকে জড়িয়ে ধরে তার বুকের মাঝে মুখ লুকিয়ে রাখল নাজ। সায়েম এবার পরম মমতায় আগলে রেখেছে তাকে। এতক্ষণে নাজের খেয়াল হলো একটু আগে কি করেছে সে। অন্ধকার ঘরে লজ্জার মাথা খেয়ে জড়িয়ে ধরেছে সায়েমকে। ছেলেটা তখনও তো জানে না অন্ধকারে ভয় পেয়ে নাজ ছুটে এসেছে তার কাছে। না জানি কি ভেবেছে মনে মনে। লজ্জায় লাল হয়ে গেল তার মুখটা। আরেক দফা লজ্জারা এসে প্রবলভাবে আঁকড়ে ধরল তাকে, যখন টের পেল এই মুহূর্তে কি করছে। সায়েমের উন্মুক্ত বুকটার মাঝে মুখ লুকিয়ে রেখেছে।
তার ঠোঁট স্পর্শ করছে সায়েমের উষ্ণ বুকটা। লজ্জায় জড়সড় হয়ে রইল, তবুও ছাড়ল না সায়েমকে। আচ্ছা, তাদের মাঝে তো কোনো ভালোবাসা নেই, মানে সায়েমের তরফ থেকে নেই। নাজ একাই ভালোবেসে আসছে তাকে সেই শুরু থেকে। ভালোবাসা না থাকলে সায়েম আবারও তাকে কেন টেনে নিল বুকে? তার মানে কি সায়েমও ঠিক তার মতো করেই ভালোবাসে তাকে? আর কিছুই ভাবতে পারল না নাজ। মাথাটা ঝিমঝিম করছে, কেমন দিশেহারা লাগছে নিজেকে। নাজ নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেই ছেড়ে দিল তাকে সায়েম। ভরসা মাখা গলায় বলল, এখানে ঘুমাবে আজ রাতে? আরেক দফা লজ্জারা কাবু করল নাজকে। কি বলবে ঠিক বুঝে উঠতে পারল না। সত্যি আজ একা একা ঘুমিয়ে আসবে না তার। সায়েমের পাশেও যে ঘুম আসবে এমনটা নয়, লজ্জায় তার পাশেও ঘুম আসবে না। অদ্ভুত যন্ত্রণায় পড়ে গেল তো। নাজ লজ্জার মাথা খেয়ে ঘাড় কাত করে সায় জানালো। সায়েম বলল, আচ্ছা যাও বালিশ নিয়ে এসো। নাজ উঠতেই যাচ্ছিল বিছানা ছেড়ে। সায়েম হঠাৎ তাকে থামিয়ে দিয়ে বলল, না দাঁড়াও, আমি নিয়ে আসছি। সায়েম নিজে গিয়ে নাজের বালিশ নিয়ে এলো। নাজ শুয়ে পড়তেই যত্ন নিয়ে তার কাঁধ পর্যন্ত চাদর টেনে দিল। লজ্জায় ভালো লাগায় পাগল হয়ে নাজ কখন যে ঘুমিয়ে পড়ল তার নিজেরও জানা নেই। পরদিন সকালে উঠেই ইলেকট্রিশিয়ান ডেকে আইপিএসটা ঠিক করিয়ে নিল সায়েম। অফিস শেষে নাজকে নিয়ে গেল সাইকিয়াট্রিস্টের কাছে। সাইকিয়াট্রিস্ট দেখানোর মাঝে লজ্জার কিছু নেই। তারা পাগলের ডক্টর নন, মনের ডক্টর। ঠিক শরীরের মতো মনেও মাঝে মধ্যে বাসা বাঁধে কিছু ব্যাধি। সেই ব্যাধি দূর করতেই তাদের কাছে যাওয়া। সাইকিয়াট্রিস্ট নাজের সঙ্গে বেশ অনেকটা সময় কথা বললেন। প্রথম কবে কিভাবে ভয় পেয়েছিল জানতে চাইলেন। নাজও বাধ্যমের মতো প্রতিটা প্রশ্নের উত্তর দিয়ে গেল। সবশেষে তিনি কতগুলো থেরাপি নেওয়ার পরামর্শ দিলেন। সেই সঙ্গে নিয়মিত মেডিটেশনের মধ্যে থাকতে বললেন নাজকে। হসপিটাল থেকে বের হতে ঘণ্টাখানেক লেগে গেল তাদের। সায়েম গাড়িটা গ্যারেজে পার্ক করতেই নাজ আহ্লাদি গলায় বলল, এই শুনুন। সায়েম সিটবেল্টটা খুলতে খুলতে বলল, আইসক্রিম খাবো। মনে মনে না হেসে উঠে পারল না সায়েম। বাচ্চা মেয়েটা একটু একটু করে বউয়ের মতো আচরণ করতে শুরু করেছে। এটা ওটা আবদার করে, হঠাৎ হঠাৎ ফোন করে উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করে, আপনি খেয়েছেন? ভয় পেলে নিঃসংকোচে জড়িয়ে ধরে। এই মেয়েটাকে সায়েম কি মনে করে এত দূরে সরিয়ে রেখেছে? সায়েম গাড়ি থেকে নামতে নামতে বলল, আচ্ছা আনছি। বাড়ির উল্টো পাশের দোকান থেকেই এক বক্স ললি কিনল সায়েম। ললি ছাড়া আর কোনো আইসক্রিম খেতেই পারে না মেয়েটা। মনে মনে কিঞ্চিত অবাক হলো সায়েম। নিজের অজান্তেই সে নাজের পছন্দ অপছন্দের খেয়াল রাখতে শুরু করেছে। এতগুলো ললি একসঙ্গে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে উঠল নাজ। গ্যারেজেই বক্স খুলে সবুজ রঙের একটা ললি বের করে খেতে শুরু করলো। দুজনে লিফটের সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ বাড়ির সিকিউরিটি গার্ড এসে সায়েমের উদ্দেশ্যে বলল, ভাইজান, আপনার পার্সেল আইছিল। আপনারা বাসায় ছিলেন না দেখা আমি নিয়ে রাখছি। সিকিউরিটি গার্ড তাকে একটা খাম দিল। হঠাৎ পার্সেল পেয়ে বিস্মিত হয়ে উঠল সায়েম। অনলাইনে কিছু অর্ডার তো সে দেয়নি, তাহলে কে পাঠালো? উপরে উঠেই ভালোভাবে খেয়াল করে দেখতেই বুঝল তার বাবা মায়ের কাজ। ঢাকা থেকে কক্সবাজারের প্লেনের টিকিট, হোটেলে বুকিংয়ের কাগজপত্র আর একটা চিরকুট। মায়ের গোটা গোটা মুক্তার মতো হাতের লেখায় লেখা, প্রিয় সায়েম ও নাজের প্রথম ভ্রমণ শুভ হোক। কোনো মানে হয় এভাবে না জানিয়ে কেউ টিকিট করে ফেলে? যদিও প্লেনের টিকিট শুক্রবারের, তবে নাজকে নিয়ে ওখানে গেলে নিঃসন্দেহে দুদিন থেকে তার পোষাবে না, আরও কয়েকটা দিন থাকতে চাইবে। আগে ভাগে জানিয়ে টিকিট কাটলে তো সায়েম ছুটি নিয়ে রাখতে পারত। এখন এত দ্রুত ছুটি পাবে কি করে? চিন্তায় ডুবে থাকা সায়েমের গম্ভীর মুখটা দেখে নাজ মন খারাপের স্বরে বলল,
আপনি যাবেন না, তাই না? সাইম মৃদু ধমক দিয়ে বলল, আমি কি একবারও বলেছি যে যাব না? ছুটি কি করে ম্যানেজ করব সেটা চিন্তা করছি। নাজ উচ্ছ্বাসে ফেটে পড়ে বলল, তার মানে আপনি আমাকে নিয়ে যাবেন? হ্যাঁ, সত্যি নিয়ে যাবেন। নাজের বিশ্বাসই হচ্ছে না সামের সঙ্গে দূরে কোথাও বেড়াতে যাচ্ছে সে। আবেগে, আনন্দে চোখ দুটো ভরে উঠল জলে। আপনারা শুনছেন বইটি নিবেদিত অডিও বুক অসম্ভবের অপেক্ষায়। লিখেছেন অতন্দ্রিলা আইচ। হোটেল রুমের ব্যালকনিতে যেতে হয় কাঁচের একটা বিশাল দরজা পার করে। সেই দরজা ঘেঁষে দাঁড়িয়ে রইল নাজ। তার চোখে মুখে খেলে বেড়াচ্ছে এক রাস মুগ্ধতা। এতটা মুগ্ধ খুব কমই হয়েছে সে জীবনে। ঘর থেকেই দেখা যাচ্ছে সমুদ্র, একের পর এক ঢেউ এসে আছড়ে পড়ছে পাড়ে। সমুদ্র পাড়ে দৃশ্যটাও নেহায়েত কম সুন্দর নয়। কেউ কেউ এসেছে পরিবার নিয়ে, সপরিবারে সমুদ্রে নেমে হইচই করছে। ভালোবাসার মানুষের সঙ্গে আসা মানুষগুলো হাত ধরাধরি করে পাড় দিয়ে হাঁটছে, ছবি তুলছে। ছোট্ট দীর্ঘশ্বাস ফেলল নাজ। সেও তো ভালোবাসার মানুষের সঙ্গেই এসেছে। সাইমের তরফ থেকে ভালোবাসা না হয়নি, সে তো বাসে। তারও তো ইচ্ছে হয় সমুদ্রের পাড় ঘেঁষে ওই মানুষটার হাতটা ধরে হেঁটে বেড়াচ্ছে। আচ্ছা, হাত ধরার ইচ্ছেটা একটুও বেশি বাড়াবাড়ি রকমের। তারও তো ইচ্ছে হয় ওই মানুষটার সাথে তার পাশে সমুদ্রের পাড় ঘেঁষে হেঁটে বেড়াতে। অথচ সায়েম রুমে পা রাখার সঙ্গে সঙ্গে বিছানায় গা এলিয়ে দিয়েছে। ঘোষণা করেছে বিকেলের আগে এ ঘর থেকে বের হবে না। কোনো মানে হয়? নাজ আর চোখে একবার তাকালো বিছানার উপরে শুয়ে থাকা সায়েমের দিকে। কয়েকটা চুল চোখের ওপরে এসে পড়েছে তার। চোখ দুটো বুজে রেখেছে বলে বিরক্ত হচ্ছে না চুলের কারণে। ভালো লাগার তীব্র এক হাওয়া ভাসিয়ে নিয়ে গেল নাজকে। ওই মুখটার মাঝেই যেন পৃথিবীর সকল মায়া। নাজের একবার ইচ্ছা হলো তার কাছে গিয়ে চোখের ওপরে পড়া চুলগুলো সরিয়ে দিতে। বহু কষ্টে সে ইচ্ছা দমন করল। কিছু কিছু ইচ্ছা দমন করা যে কি কঠিন। তবুও ওই বেহায়া ইচ্ছাগুলোর মানুষের মনে জেগে উঠতে দ্বিধাবোধ নেই। আচমকা চোখ মেলে তাকালো সাইম। সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে আবারও সমুদ্রের দিকে দৃষ্টি নিক্ষেপ করল নাজ। সাইম বিরক্ত ভঙ্গিতে বলল, আমার বাবা মাকে নিয়ে আর পারি না। ঘুরতে পাঠানোর শখ যখন হলোই, ভালো কোনো জায়গায় পাঠাতো। কক্সবাজার একটা জায়গা হলো। নাজ বিস্মিত গলায় বলল, কি যে আপনি বলেন, কত সুন্দর একটা জায়গা। সাইম কৌতূহল নিয়ে বলল, আগে কখনো আসোনি এখানে? খুব ছোটবেলায় এসেছিলাম, 3-4 বছর বয়সে। তখনকার কোনো স্মৃতি কি মনে থাকে নাকি? সেই অর্থে এই প্রথম এলাম। সাইম তাচ্ছিল্যের স্বরে বলল, সেজন্যই এত ভালো লাগছে। যখন বিচে যাবে, বালিতে জামা কাপড় মাখামাখি হয়ে যাবে, তখন টের পাবে। নাজ আগ্রহ নিয়ে বলল, আপনি কি এখানে অনেকবারই এসেছেন? হ্যাঁ, অফিসের কাজে তো প্রায়ই আসতে হয়। নাজ উচ্ছ্বসিত ভঙ্গিতে বলল, প্রায় মানে কতদিন পর পর? সাইম এক মুহূর্ত চিন্তা করে বলল, এই ধরো বছরে 2 বার। নাজ উৎফুল্ল ভঙ্গিতে বলল, সত্যি? এই শুনুন, আপনি কিন্তু প্রত্যেকবার আমাকে সঙ্গে করে নিয়ে আসবেন, প্লিজ প্লিজ প্লিজ। সাইম এসে বলল, এবারে ঘুরে নাও আগে। নাজ ব্যাকুল হয়ে বলল, না প্লিজ, প্রমিস করুন নিয়ে আসবেন। আচ্ছা বাবা, আনবো, এখন একটু ঘুমোতে দাও তো। নাজ গম্ভীর গলায় বলল, আপনার মতো মানুষ আমি জীবনেও দেখিনি। ঘুরতে এসে কেউ ঘুমায়? সাইম থমথমে গলায় বলল, দেখো নাজ, আমি প্রচণ্ড টায়ার্ড, বিরক্ত করবে না। নাজ অভিমানী কণ্ঠে বলল, একবার সমুদ্র দেখে এলে কি হতো? সাইম হাই তুলতে তুলতে বলল, সমুদ্র তো আর পালিয়ে যাচ্ছে না, পরে যাওয়া যাবে, তুমিও একটু রেস্ট নাও। হঠাৎ প্রচণ্ড রাগ হলো নাজের।
ছেলেটা এমনভাবে সমুদ্রকে তুচ্ছ-তাচ্ছিল্য করছে যেন সমুদ্র তাদের বাড়ির পাশেই দেখতে পাওয়া যায়। রোজ দেখে অভ্যস্ত সে। নাজ লম্বা লম্বা পা ফেলে রুমের দরজার দিকে এগিয়ে গিয়ে বলল, আমারও তো শখ নেই। আপনার শখ হয়েছে, আপনি রেস্ট নিন। সাইম সাবধান করে দিয়ে বলল, নাজ, হোটেলের বাইরে যাবে না কিন্তু। নাজ তীক্ষ্ণ গলায় বলল, সেটা আমাকেই বুঝতে দিন। রুম থেকে বেরিয়ে গেল নাজ। আবারও চোখ দুটো বুজে ঘুমের রাজ্যে হারিয়ে যাওয়ার চেষ্টা করতেই থেমে গেল সাইম। না, মেয়েটাকে এভাবে একা ছাড়া ঠিক হচ্ছে না। এখানকার কিছুই তো সে চেনে না। দেখা গেল সত্যি একা একা সমুদ্রের কাছে গিয়ে বসে আছে। সাইম তড়িঘড়ি করে উঠে বসে ফোন করল নাজের নম্বরে। ভেবেছিল অভিমানে ফোন রিসিভ করবে না, তবে একটা রিং বাজতেই রিসিভ করল নাজ। সাইম জিজ্ঞেস করল, নাজ, তুমি কোথায়? লাইব্রেরিতে। কক্সবাজারের বিলাসবহুল 5 তারকা হোটেলে উঠেছে তারা। এই হোটেলের সবখানেই জাঁকজমকতার ছোঁয়া। নিজস্ব জিম, সুইমিং পুল, বারবিকিউ, লাইব্রেরি। ঘুরতে এসে যেন এই হোটেলেই ঘুরে বেড়ানো যায়। লাইব্রেরির অবস্থান 6 তলায়। লিফটে উঠে সেখানে পৌঁছতেই মুগ্ধ হলো সাইম। ডুপ্লেক্স লাইব্রেরিটা। এই তলার সবগুলো দেয়াল জুড়ে বিশাল বিশাল বুকশেলফ, ক্যাটাগরি অনুযায়ী সাজিয়ে রাখা বইগুলো। সিঁড়ি বেয়ে উপরের তলায় উঠতেই আরও এক রাজ্য বই। এখানে আবার বসে বই পড়ার জন্য অনেকগুলো ছোট ছোট কর্নার আছে। নাজ মুগ্ধ হয়ে ঘুরে বেড়াচ্ছে জায়গাটা জুড়ে। সাইমের সঙ্গ পেতে মুগ্ধতা যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। আচ্ছা, সাইমের জীবনে তার অবস্থানটা আসলে কি? সাইম কি মন থেকে তাকে স্ত্রী বলে মনে করে? না, বোধ হয়। বিয়েটাই তো করতে চায়নি। নাচ যদি সাইমের কাছে কিছুই না হয়ে থাকে, তাহলে কেন সে সাধের ঘুম ছেড়ে ছুটে এলো তার রাগ ভাঙাতে? জীবনের এই অঙ্কগুলো মেলানো আজকাল বড্ড কঠিন হয়ে পড়েছে নাজের পক্ষে। লাইব্রেরিতে ঘুরতে ঘুরতেই নাজ হঠাৎ এক রাশ উচ্ছ্বাস নিয়ে বলল, আমি কি ভাবছি জানেন? কি? নাজ উজ্জ্বল কণ্ঠে বলল, আমাদের বাড়িতেও তো একটা ঘর খালি পড়ে আছে। আপনার কতগুলো বই। আমার বাবারও অনেক অনেক বই আছে। তার তো এখন আর পড়ার অভ্যাস নেই। সবগুলো বই নিয়ে বাড়িতে এরকম একটা লাইব্রেরি বানাবো। সাইম থমথমে ভঙ্গিতে বলল, কিন্তু তুমি তো বই পড়ো না। না পড়লাম, এতগুলো বইয়ের মাঝে বসে থাকতেও শান্তি লাগে। সাইম হালকা গলায় বলল, ভালোই, উনি বইয়ের মাঝে বসে থেকে ফেসবুক চালাবে। নাজ আহত ভঙ্গিতে বলল, আমাকে বারবার পচিয়ে কি মজা পান বলুন তো? ভ্রুকুচকে গাল ফুলিয়ে লম্বা লম্বা পা ফেলে সাইমের থেকে বেশ অনেকটাই এগিয়ে গেল নাজ। সূক্ষ্ম এক চিলতে হাসি ফুটে উঠল সাইমের ঠোঁট জুড়ে। মেয়েটার এই অভিমানী মুখটা দেখতেই তো বারবার তাকে পচায় সাইম। অভিমান করলে অদ্ভুত সুন্দর লাগে তাকে। এই সত্যিটা তার মুখ থেকে জানলে কি যে করবে মেয়েটা। অফিসের কাজে সাইম যতবারই কক্সবাজারে এসেছে, ততবারই তাকে রাখা হয়েছে অন্য একটা 5 তারকা হোটেলে। এই হোটেলে কখনো আসা হয়নি তার। আগ্রহ নিয়ে তাই ঘুরে ঘুরে দেখছে প্রত্যেকটা তলা। জিমে গিয়ে ঘুরল তারা কতক্ষণ। সুইমিং পুলের পাশে থাকা লম্বা লম্বা চেয়ারগুলোতেও বসে রইল অনেকটা সময়। সবশেষে ঘুরতে গেল ছাদে। অপূর্ব সুন্দর এই হোটেলের ছাদটা। দেশি বিদেশি নাম না জানা কত শত ফুলের গাছে ছেয়ে আছে চারপাশ। ছাদের আরেকটা পাশে আরেকটা সুইমিং পুল। ঘুরতে ঘুরতে দুপুর গড়িয়ে গেল। সাইম ক্লান্ত ভঙ্গিতে বলল, খিদে পেয়েছে না? হুম, চলো কিছু খাই। নাজ আগ্রহ নিয়ে বলল, বাইরে গিয়ে? বাইরে যাওয়ার কথা শুনতেই সাইম কিঞ্চিত বিরক্তি নিয়ে বলল, বাইরে যেতে হবে কেন? যে গরম পড়েছে, হোটেলেই ভালো। বিকেল পর্যন্ত হোটেলের ভেতরেই ঘোরাঘুরি করে কাটিয়ে দিল সাইম এবং নাজ। রাগে গা জ্বলে যাচ্ছে নাজের। মানুষ কক্সবাজারে এসে যদি সমুদ্রের কাছেই না যায়, তাহলে আর কষ্ট করে এত দূর এসে লাভ কি হলো? বাড়ির পাশের শপিং মলেই ঘুরতে গেলে হতো। হোটেলের লবিতে একটা মেয়ে শরৎ বাজাচ্ছে বসে।
অতি উচ্চ চিন্তাশীল লোকজন লবিতে বসে গম্ভীর ভঙ্গিতে শুনছে সেই বাদ্যযন্ত্র। সাইমও অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। আরেক দফা রাগে গা জ্বলে গেল নাচের। কি এমন আছে ওই মেয়েটার মাঝে যেভাবে তাকিয়ে থাকতে হবে তার দিকে? মাসখানেক কঠোর পরিশ্রম করলে ঠিক এভাবে নাচও শরৎ বাজাতে পারবে, বরং এই মেয়েটার থেকে 1000 গুণ ভালো করে বাজাতে পারবে। নাচ ভ্রু কুঁচকে বলল, এই শুনুন। সাইন শুনল নাকি শুনেও না শোনার ভান করল কে জানে। একই দৃষ্টিতে এখনো তাকিয়ে আছে সে মেয়েটার দিকে। নাচ বিরক্ত ভঙ্গিতে উঁচু স্বরে বলল, শুনুন না, এত মনোযোগ দিয়ে কি দেখছেন? সাইম প্রশংসার ভঙ্গিতে বলল, মেয়েটা কি সুন্দর করে শরৎ বাজাচ্ছে, দেখব না? নাচ বিড়বিড় করে বলল, মেয়েটা শরৎ বাজানো দেখছে নাকি মেয়েটা কি দেখছে কে জানে? কিছু বললে? নাচ কঠিন গলায় বলল, না, সূর্য তো ডুবতে চলল, আমরা সমুদ্র দেখতে যাব না? সাইম উদাস ভঙ্গিমায় বলল, আরে ধুর, সমুদ্র দেখে কি হবে? রাগে ফেটে পড়ে গটগট করে হেঁটে রুমে চলে এলো নাচ। এই ছেলেটার সঙ্গে বেড়াতে এসে মস্ত বড় ভুল করেছে সে। মনে মনে নাচ প্রতিজ্ঞা করল, এই জীবনে আর কখনো সাইমের সঙ্গে বেড়াতে যাবে না। যে ছেলে পাশে বউ রেখে নির্লজ্জের মতো অন্য মেয়ের দিকে তাকিয়ে থাকে, তার সঙ্গে আবার কিসের বেড়ানো? মিনিট খানেকের মাঝেই রুমে আগমন ঘটল সাইমের। নাচ অন্যদিকে মুখ ফিরিয়ে বসে রইল। সাইম অবাক গলায় বলল, চলে এলে কেন? নাজ একরাশ অভিমান নিয়ে আক্ষেপের স্বরে বলল, আপনি তো নিজের ইচ্ছা মতোই ঘুরছেন, নিজে আগে যা যা দেখেননি তাই দেখছেন, অথচ আমি প্রথম কক্সবাজারে এলাম, আমাকে একবারও সমুদ্রের কাছে নিয়ে গেলেন না। সাইম ক্ষীণ এসে বলল, কথায় কথায় বাচ্চাদের মতো অভিমান করো কেন? হোটেলটা ঘুরে নিচ্ছিলাম, কারণ আর সুযোগ পাবো না। আজ রাতেই আরেকটা জায়গায় চলে যাব আমরা, সেখানেই থাকবো। মুহূর্তেই কেটে গেল নাজের ভেতরকার সকল রাগ। রাগের ভাবটা ধরে রাখার কোনো প্রকার চেষ্টা না করেই নাজ বলল, কোথায়? সাইম ভ্রু কুঁচকে বলল, কোথায় বললে চিনবে তুমি? সব গুছিয়ে নাও, একটু পরেই বের হব। নাজের মনের ভেতরে জমে থাকা সকল রাগ, সকল অভিমান নিমেষেই গলে জল হয়ে গেল সাইমের পছন্দ করা জায়গাটিতে এসে। 5 তারকা কোনো হোটেল নয় এটি। চারদিক জাঁকজমক আলোকসজ্জা নেই, তবুও এই জায়গাটা বহুগুণ সুন্দর। কাঠের একটা কটেজ, কটেজের সামনে সুন্দর একটা বাগান, ছোট ছোট টবে নানান রঙের ফুলের গাছ। কটেজের সামনে প্রশস্ত একটা বারান্দা, সেই বারান্দা জুড়ে ক্ষীণ সোনালি আলোর আলোকসজ্জা। নাচ মুগ্ধ হয়ে ঘুরে ঘুরে দেখছে জায়গাটা। মেঝে থেকে শুরু করে দেয়াল সবই কাঠের, জানালায় আকাশি রঙের পর্দা, বিছানার চাদরের রঙও আকাশি। কটেজের সামনেই সুবিশাল সমুদ্র। এই বিচটা রিসোর্টের নিজস্ব, এখানে বাইরের কারোর প্রবেশাধিকার নেই। গেস্টদের একান্তে নিরালায় সমুদ্র দর্শনের জন্যই এই ব্যবস্থা। সমুদ্রের কাছে যেতেই মুগ্ধতায় থমকে গেল নাচ। এই বিশাল সমুদ্রের সামনে নিতান্তই তুচ্ছ বলে মনে হচ্ছে নিজেকে। সমুদ্রের জলে পা ভেজাতেই শিউরে উঠল না। একের পর এক ঢেউ এসে স্পর্শ করছে তার পা। ভালো লাগাগুলো আজ ডানা মেলে উড়ে বেড়াচ্ছে আকাশ জুড়ে। একে তো সমুদ্রের কারণে মনে উচ্ছলতা, তার উপরে আবার সাইমের হাতে হাত রেখে দাঁড়িয়ে থাকা, সব মিলিয়ে কেমন দিশেহারা হয়ে পড়েছেন আজ। সাইম শক্ত করে হাতটা ধরে রেখেছে। যদিও নিজের ওপরে নিয়ন্ত্রণ আছে নাজের, তবুও এই মেয়েকে ভরসা করা যায় না। দেখা গেল টাল সামলাতে না পেরে সমুদ্রের জলে পড়ে গেছে হোঁচট খেয়ে। আর চোখে নাজের চোখ দুটোর দিকে তাকালো সাইম। চোখ দুটোতে তার কেবলই আলোর বিচ্ছুরণ, বিস্ময়ের ছড়াছড়ি। নাজ বিস্মিত ভঙ্গিতে বলল, এত সুন্দর জায়গা পৃথিবীতে হতে পারে? সাইম হেসে বলল, পছন্দ হয়েছে? নাচ মুগ্ধ গলায় বলল, অনেক। নিজের ওপর বেশ রাগই হচ্ছে নাচের। শুধু শুধু মানুষটার সঙ্গে রাগ দেখাতে গেল।
ভুলেও যদি একবার টের পেত এত সুন্দর একটা মুহূর্ত উপহার দিতে যাচ্ছে তাকে সায়েম। সায়েম শান্ত ভঙ্গিতে বলল, বেশিরভাগ মানুষ দিনেই সমুদ্র দেখে, অথচ রাতের সমুদ্রের অন্যরকম একটা সৌন্দর্য আছে। তোমাকে সেই সৌন্দর্যটা দেখাতে চেয়েছিলাম, তাই রাত পর্যন্ত অপেক্ষা করালাম। সরি। নাজ লজ্জিত ভঙ্গিতে বলল, এত সুন্দর একটা দৃশ্য দেখানোর পর কেউ সরি বলে? নীরবতার মাঝেই তারা কাটিয়ে নিল কিছুটা মুহূর্ত। এই মুহূর্তগুলোকে একান্তই আপন বলে মনে হচ্ছে নাজের। বোতলবন্দি করে রাখতে ইচ্ছা করছে সময়টা। যখনই ইচ্ছা হবে বোতল খুলে ডুব দেবে এই মুহূর্তে। সায়েম হঠাৎ নাজের হাতটা ছেড়ে দিয়ে সমুদ্রের জল থেকে দূরে সরে এলো। নাজও তাকে অনুসরণ করে সরে এলো। সায়েম বলল, বসো। নাজ অবাক হয়ে বলল, এখানেই বসবো? সায়েম বালির মধ্যে বসতে বসতে বলল, হ্যাঁ, সমুদ্রে যখন এসেছো বালির অত্যাচার তো সহ্য করতেই হবে। নাজ সায়েমের পাশে বসে হাসি হাসি মুখে বলল, আমার বিশ্বাসই হচ্ছে না জানেন। সায়েম হালকা গলায় বলল, অবিশ্বাসের অভ্যাস করে নাও নাজ, আরও অনেক কিছু আছে, আজ বিশ্বাস হবে না তোমার। নাজ বিভ্রান্ত ভঙ্গিতে বলল, এর মানে? সায়েম তার প্রশ্নের জবাব দিল না। কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, তোমাকে তো সবটাই বলেছি নাজ। একটা টক্সিক সম্পর্ক জীবন থেকে অনেকটা সময় কেড়ে নিয়ে যায় আমার। নাজ ছোট দীর্ঘশ্বাস গোপন করে বলল, এত সুন্দর মুহূর্তে ওসব কথা কেন মনে করছেন? সায়েম ক্ষীণ হাসি এসে বলল, কারণেই মনে করছি, শুনবে তো আগে। নাজ চুপ করে রইল। এই মানুষটার কথাগুলো তো সে শুনতেই চায়। তাকে যতটুকু জানা বাকি আছে তার থেকেও বেশি করে জানতে চায়। সায়েমই তো নিজ থেকে আড়ালে রেখে দেয় নিজেকে। আজ যখন বলতে চাইছে, বলুক। নাচ শুনবে মনোযোগী শ্রোতার ন্যায়। সায়েম কোথায় যেন হারিয়ে গিয়ে বলল, সেতারার সঙ্গে সম্পর্কের 4 বছরে অনেকবার ব্রেকআপ হয় আমার। কঠিন সব ঝগড়া হয়। এক একটা ঝগড়ার পর মানসিকভাবে ভেঙে পড়তাম। কাজে মন দিতে পারতাম না একেবারেই। একবার আমি একটা মেয়ের পোস্টে লাভ রিয়াক্ট দিয়েছিলাম। মেয়েটা আমার অফিসেরই কলিগ। ওর নিজের ছবিতে লাভ রিয়াক্ট দিইনি কিন্তু। মেয়েটা সালমান শাহর জন্মদিনে তার ছবি দিয়ে পোস্ট করেছিল সেই পোস্টে। অথচ সে তারা সন্দেহ করলো আমার নাকি ওই মেয়ের সাথে প্রেম। এই নিয়ে শুরু হলো তুমুল ঝগড়া। ঝগড়ার এক পর্যায়ে সে তারা বলল, এতই যখন ভালো তুমি, তখন তোমার ফেসবুকের পাসওয়ার্ড আমাকে দিয়ে দাও। নাচ ভ্রু কুচকে বলল, ছি, এমনটা কেউ করে? আমার তো মনে হয় সে কখনো ভালোই বাসেনি আপনাকে। ভালোবাসলে আপনার মুখের কথাই যথেষ্ট হতো তার কাছে। ফেসবুক চেক করতে চাইতো না। সাইম তাচ্ছিলের এক হাসি হেসে বলল, হয়তো সেবার এতটাই সিরিয়াস ঝগড়া হয়েছিল যে রীতিমতো ব্রেকআপ করে ফেলি আমরা। কথাও হয়নি অনেক দিন। কিন্তু ওই ঘটনায় প্রচণ্ড ভেঙে পড়েছিলাম আমি। ঘুমের ওষুধ খেয়েও ঘুম হতো না। মনে হতো সব দোষ আমার। নাজ অবাক ভঙ্গিমায় বলল, আপনার দোষ কোথায় হলো? না, আমার দোষ ছিল না, তবে তখন তো স্বাভাবিক ছিলাম না। বারবার মনে হতো ওকে পাসওয়ার্ড দিয়ে দিলেই বোধহয় ভালো হতো। আমাদের সম্পর্ক অসংখ্যবার ভেঙেছে। প্রত্যেকবার ভেঙেছি আমি নিজেও। ভেঙে পড়া নিজেকে সামলে নিয়ে আবারও ফিরে গেছি সেতারার কাছে। মোচড় দিয়ে উঠল নাজের বুকের ভেতরটা। ভেঙে পড়া ওই সাইমকে কল্পনায় ফুটিয়ে তোলার চেষ্টা করতেই কেঁপে উঠল তার অন্তরাত্মা। সাইম আবারও বলল, এবার যখন একেবারেই সম্পর্কতে ভেঙে দিলাম, ভেবেছিলাম আবারও ভেঙে পড়ব, আবারও কষ্ট সহ্য করতে পারবো না বোধহয় সেতারার কাছ থেকে দূরে থাকায়। আবারও মনকে বেহায়া করে ফিরে যাব তার কাছে। কিন্তু অবাক করা ব্যাপার কি জানো? নাজ একরাশ আগ্রহ নিয়ে বলল, কি? এবার আমার একটুও খারাপ লাগলো না, এক ফোঁটাও না। ভুলেই গেলাম একটা সময় আমার জীবনে ওই মানুষটার অস্তিত্ব ছিল। কারণ আপনি বুঝতে পেরেছেন আপনার ভালোবাসা অনেক আগেই মরে গেছে, তাই না? হ্যাঁ, তবে আরও একটা কারণ আছে।
কি সেটা? সাইম মোহনীয় কণ্ঠে বলল, বিয়ের পরদিনই তো ঢাকায় চলে এলাম তোমাকে নিয়ে। আর তারপর দিন সেতারের সাথে ব্রেকআপ। ভেঙে যে পড়ব, মন যে খারাপ করব, ভুলেও সেই সুযোগ দাওনি আমাকে তুমি। সারাক্ষণ ব্যস্ত রেখেছ আমার মনটাকে। মন খারাপের সময় কোথায়? নাজ বিস্ময়ে অভিভূত হয়ে বলল, আমি? সাইম মুখে হাসি, কিন্তু কণ্ঠে অভিযোগ নিয়ে বলল, হুম, শান্তিতে বসে যে একটু মন খারাপ করব, সেই সুযোগ দিয়েছ একবারও? আমাকে শান্তিতে দেখলেই হাজির হয়েছ বিরক্ত করতে। কখন টিভির রিমোট খুঁজে পাচ্ছ না, টিভির রিমোট খুঁজে পেলেও প্রিয় চ্যানেল খুঁজে পাচ্ছ না। আবারও কখনো চায়ের কাপ খুঁজে পাচ্ছ না, চায়ের কাপ খুঁজে পেলেও চা পাতাই পাচ্ছ না। আর আমাকে কমফোর্ট জোন থেকে উঠে খুঁজে দিতে হয়েছে সেসব। নাজ হেসে ফেলে লজ্জিত ভঙ্গিতে বলল, একটু বেশি বিরক্ত করি আপনাকে, তাই না? সায়েম ঠিক একই ভঙ্গিতে আবারও বলল, একটু না, অনেক। মনে নেই ঢাকায় আসার পরপরই বললে সাধারণ কাঁথা জড়িয়ে নাকি ঘুম হবে না তোমার, নকশি কাঁথা লাগবে। অফিসের পর কত খুঁজেখুঁজি করে একটা নকশি কাঁথা নিয়ে এলাম। ওটা দেখে ভ্রু কুঁচকে বললে, এটা তো অনেক বড়, এটা পাল্টে ছোট একটা এনে দিন। খিলখিল করে হেসে উঠল নাজ। এই হাসিটা বেশ অসুবিধায় ফেলে দিল সায়েমকে। মনে মনে সাজিয়ে রাখা কথাগুলো এলোমেলো করে দিল। বিচিত্র কোনো এক রাজ্যে যেন হারিয়ে গেল সে। এলোমেলো মনটা বহু কষ্টে শান্ত করে সায়েম বলল, অনেক বিরক্ত হতাম সে সময়। তবে এখন বুঝতে পারি বিরক্ত করেছিলে বলেই অকারণে কষ্টে ডুবে থাকতে হয়নি। থ্যাংক ইউ নাজ। নাজ দুষ্টুমির ছলে বলল, ওয়েলকাম। তাহলে এখন থেকে আরো বেশি বেশি করে আপনাকে বিরক্ত করব, কি বলেন? করতে পারো, তবে লাভ হবে না। আমি এখন আর বিরক্ত হব না। কেন? ভালোবেসে ফেলেছি যে। বরফের ন্যায় জমে গেল নাজ। চোখের পলক পড়ল না, নিঃশ্বাস আটকে গেল, হাসিটা নিমিষেই উধাও হয়ে গেল। চোখ দুটো জলে ছলছল করছে, তবে নাচ যেন কাঁদতেও ভুলে গেছে। এক রাশ বিস্ময় নিয়ে তাকিয়ে রইল সাইমের দিকে। সাইম যে এই কথাটা এ জীবনে কোনোদিন তাকে বলতে পারে, স্বপ্নেও ভাবেনি নাজ। জীবন বোধহয় স্বপ্নের থেকেও সুন্দর। সুন্দর মুহূর্তগুলো ধরা দেয় না সচরাচর, অপেক্ষায় থাকতে হয় সেই মুহূর্তের। সাইমের ভালোবাসা নিতান্তই অসম্ভব বস্তু বলে মনে হতো নাজের, তবুও নিজের অজান্তে অপেক্ষা করে গেছে। অসম্ভবের অপেক্ষায় থেকে একবারের জন্যও টের পায়নি কবে তা সম্ভবে পরিণত হয়েছে। নাজের চোখ দুটো বেয়ে টপ টপ করে জল পড়ছে, আনন্দের অশ্রু। সাইম যত্ন নিয়ে চোখের জলগুলো মুছে দিল তার। ছেলেটার এতটুকু স্পর্শেই হু হু করে কেঁপে উঠল নাজ। সাইম হেসে বলল, কিছুই বলবে না নাজ? নাজ কি বলবে বুঝতে পারছে না। ইচ্ছা তো করছে চিৎকার করে বলতে, আমিও আপনাকে ভালোবাসি। তবে সকল কথা যেন জমাট বেঁধে বসেছে বুকের মাঝে, গলা দিয়ে কথাই বের হচ্ছে না তার। সাইম তার মোহনীয় কণ্ঠে বলল, থাক, বলতে হবে না। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। না জানলেও এই মুহূর্তে যেভাবে তোমার গায়ে কাঁটা দিচ্ছে তা দেখে বুঝে ফেলতাম। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক অসম্ভবের অপেক্ষায়। লিখেছেন অতন্দ্রিলা আইচ। সাইমের বুকে লেপ্টে থেকে সমুদ্রের তীরে বসে ঘুমিয়ে পড়েছে নাজ। বাচ্চা মেয়েটা বোধহয় এত ভারী ভারী কথার ধকল সামলে উঠতে পারেনি। সাইম তাকে কোলে করে ঘরের ভেতরে নিয়ে যায়। বিছানায় শুইয়ে দিতেই ঘুমের ঘোরে কুণ্ডলি পাকিয়ে শুয়ে পড়ে নাজ। মেয়েটা আসলেই একটা বাচ্চা। নাজের পাশে শুয়ে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে সাইম। এই মেয়েটার মাঝেই যেন পৃথিবীর সকল শান্তি লুকিয়ে আছে। নিজেকে বোঝার বেলায় বরাবরই কাঁচা সাইম, তাই তো মনের কথাটা বুঝতে এতটা সময় লেগে গেল। সে জানে নাজ তাকে ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে। নাজ যতবারই তার দিকে তাকায় ততবারই ওই চোখ দুটোতে
নিজের অস্তিত্বের স্পষ্ট প্রমাণ দেয় তার ভালোবাসা। নাজের মুখের ওপর কতগুলো চুল এসে পড়েছে। আলতো স্পর্শে চুলগুলো সরিয়ে দিল সাইম। ঘুমের মাঝেই মৃদু কেঁপে উঠল নাজ। একটা মেয়ের এভাবে কেঁপে ওঠা দেখে যে কোনো পুরুষের পক্ষেই নিজেকে নিয়ন্ত্রণে রাখা কঠিন। তবুও বহু কষ্টে নিয়ন্ত্রণ করল, নিজেকে নিয়ন্ত্রণে রাখল সাইম। ঘুমাক নাজ, বেচারি নির্ঘাত অনেক ক্লান্ত। সাইমের ক্লান্তিও নেহায়েত কম নয়। দু চোখ ভেঙে ঘুম আসছে, ঘুমাতে ইচ্ছা করছে না। নাজের মুখের দিকে তাকিয়ে থেকেই কাটিয়ে দিতে ইচ্ছা করছে রাতটা। হঠাৎ সুপ্ত একটা ইচ্ছা জেগে উঠল সাইমের মনে। এই ইচ্ছে সেই রাতেও জেগেছিল, যে রাতে নাজ অন্ধকারে ভয় পেয়ে ছুটে এসেছিল তার ঘরে। তবে সেদিন দুজনের মাঝে অদৃশ্য এক দেয়াল ছিল, আজ তা নেই। সাইম নিজ হাতে ভেঙে গুড়িয়ে দিয়েছে সেই দেয়াল। আজ যদি সে ঘুমন্ত নাজকে বুকের মাঝে জড়িয়ে ধরে, তাতে কি খুব দোষ হবে? হলে হবে, দোষের ধার আজ ধারবে না সাইম। ঘুমন্ত নাজকে আলতোভাবে টেনে আনলো বুকের মাঝে। তার বুকের উপরে মাথা রাখতে একটুও সংকোচ হলো না তার। নাজের শরীর থেকে মিষ্টি একটা গন্ধ ভেসে আসছে। এই গন্ধটা বাসর রাতেও পেয়েছিল সাইম, আবার পেল আজ। সেই গন্ধে ডুবেই ঘুমিয়ে পড়ল সাইম। ভোরের আলো মুখের ওপরে পড়তেই জেগে উঠল নাজ। অচেনা এক উষ্ণতা ঘিরে রেখেছে তাকে। উষ্ণতায় আর একটু ভালোভাবে মিশে একটা হাত রাখে সে পাশে থাকা মানুষটার ওপরে। মুহূর্তেই চমকে ওঠে নাজ, ঘুম কেটে যায় নিমিষেই। সাইম তাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছে। এক লাফে উঠে বসতে চাইল নাজ, কিন্তু বাঁধা হয়ে দাঁড়ালো সাইমের হাতের শক্ত বাঁধন। নাজের নড়াচড়ায় ঘুম ভেঙে গেল সাইমের। নাজ নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে আরো শক্ত করে জড়িয়ে ধরল তাকে। মারাত্মক লজ্জা পাচ্ছে মেয়েটা। লজ্জায় তার গাল দুটো লাল বর্ণ ধারণ করেছে। সাইমের ইচ্ছা হলো ঠোঁট মিশিয়ে দিতে ওই রক্তিম দুটো গালে। ইচ্ছা নিবারণ করল না এবার। ঠোঁটের স্পর্শ দিল নাজের দুই গালে। বিয়ের 6 মাস পেরিয়ে গেছে। এতগুলো দিনে সাইম এতটা কাছাকাছি আসেনি নাজের। এভাবে ঘোর লাগা স্পর্শে ডুবিয়ে দেয়নি তাকে। লজ্জায় কেঁপে উঠল নাজ। সাইম দুষ্টুমির হাসি এসে বলল, ওভাবে তাকিয়েছিলে কেন? তোমাকে জড়িয়ে ধরার অধিকার আছে আমার। লজ্জায় চোখ দুটো আধ বোঝা করে নাজ বলল, আমি কি বলেছি নেই? তাহলে? নাজ কি বলবে ভেবে না পেয়ে কম্পিত স্বরে বলল, না মানে আগে কখনো এভাবে জড়িয়ে ধরেননি তো। সাইম কণ্ঠে এক রাশ দুষ্টুমি মাখিয়ে বলল, আগে তো ভালোবাসিনি, এখন বাসি। তুমি কি ভালোবাসার আগেই অন্য কিছুর আশায় ছিলে? লজ্জায় দিশেহারা হয়ে গেল বেচারি। এই ছেলে ভেতরে ভেতরে এতটা বদ। বিছানা ছেড়ে উঠে দুজনে প্রস্তুতি নিল আজকের দিনটার জন্য। নাজের পরনে নীল রঙের একটা শাড়ি, সাইম পরল সাদা শার্ট, ব্লু জিন্স। দুজনকে পাশাপাশি দেখে মনে হয় শুধুমাত্র যেন তারা একে অপরের জন্যই পৃথিবীতে এসেছে। গতকাল নাজের ঘুরতে না পারার আক্ষেপ আজ ঘুঞ্চিয়ে দিল সাইম। রিসোর্টের সামনের বিচে বসেই ব্রেকফাস্ট করল তারা। এরপর সাইম বেরিয়ে গেল নাজকে কক্সবাজার দর্শন করাতে। রিসোর্ট থেকে একটা জিপ ভাড়া করেছে সাইম। জিপটা আজ সারা দিন তাদের নিয়ে ঘুরবে। মেরিন ড্রাইভ সড়কের ওপর চলছে গাড়িটা। এক পাশ উঁচু উঁচু সবুজ ঘেরা পাহাড়, আরেক পাশে উত্তাল সমুদ্র। মন জুড়িয়ে দেওয়া এক আবহাওয়া। তবুও প্রকৃতি নাজের মনটা জুড়িয়ে দিতে পারল না। সে কাজ করল তার পাশে বসে থাকা মানুষটা। আগ্রহ নিয়ে এটা ওটা দেখাচ্ছে নাজকে। নাজ তাকে কি করে বোঝায় পৃথিবীর কোনো কিছুর প্রতি এই মুহূর্তে তার আগ্রহ কাজ করবে না? সমস্ত আগ্রহ এসে থেকেছে এই মানুষটার ওপরে। সবার আগে সাইম তাকে নিয়ে এলো ইনানি বিচে। লম্বা লম্বা দুটো ডেক চেয়ার জোড়া লাগিয়ে ভাড়া নিল 1 ঘন্টার জন্য। চেয়ার দুটোর উপরে মস্ত এক ছাতা।
ইনানি বিচে সমুদ্র ছাড়া দেখার মতো আর কিছু নেই। সমুদ্রই দেখছে প্রাণ ভরে দুজনে। সাইম ডেক চেয়ারের ওপর গা এলিয়ে দিয়েছে। নাচ তার পাশেই পা দুটো ভাঁজ করে বসে আছে। এক এক করে তাদের চেয়ারের সামনে চলছে হকারদের আনাগোনা। এক মাঝবয়সী লোক এলো চা কফি নিয়ে। দুজনেই কফি খেলো। কিছুক্ষণ বাদে একটা মেয়ে এলো ঝিনুকের মালা নিয়ে। সাইম সেটা কিনে পরিয়ে দিল নাজের গলায়। আরও কিছুক্ষণ পর একটা বাচ্চা ছেলে এলো গান শোনাতে। নিজেই গানের তালে তালে হাততালি দিয়ে খালি গলায় গান গাইল ছেলেটা। এরপর কিছুটা সময় নীরবতার মাঝেই কাটল। প্রিয় মানুষের সঙ্গে কাটানো মুহূর্ত নীরবতাময় হলেও তার অদ্ভুত এক মাধুর্য রয়েছে। ব্যাপারটা বেশ টের পাচ্ছে সাইম নাজ। হঠাৎ নীরবতা ভঙ্গ করে সাইম বলল, না, গানের তৃষ্ণা মিটল না। মধুকে রেখে দিলেই ভালো হতো। নাজ অবাক হয়ে বলল, মধুকে? ওই যে ছেলেটা গান শুনিয়ে গেল। ও, আপনাকে নামও বলেছে? আমি আসলে ওর কোনো কথাই বুঝতে পারিনি। সাইম হেসে ফেলে বলল, বাংলাতেই তো বলল। নাজ লজ্জিত ভঙ্গিতে বলল, ওদের অ্যাকসেন্টটা বুঝতে পারি না। সাইম অন্যরকম গলায় বলল, সমস্যা নেই, আমার সঙ্গে আসবে না এখানে মাঝে মধ্যেই? ওদের কথা শুনতে শুনতেই বুঝতে পারবে। নাজ মিষ্টি হেসে দৃষ্টি নিক্ষেপ করল সমুদ্রের দিকে। গানের তৃষ্ণা মেটানোর তাগিদেই সাইম তার পকেট থেকে ফোনটা বের করে প্লে করল পছন্দের গান। কোনো এক নিঃসঙ্গ রোদেলার রাতে দেখেছি প্রিয়তমা তোমার চোখে মিষ্টি হাসি। কোনো এক দুঃসহ জোছনা দিনে বাতি নিভে গেলে কড়া নেড়েছি তোমার হাতের ঘরে। কিছু অর্থহীন শব্দ বুনে ডেকেছি তোমায়। প্রেম, তুমি কোথায়? বিন্দু আমি, তুমি আমায় ঘিরে, বৃত্তের ভেতর শুধু তুমি আছো। মাতাল আমি তোমার প্রেমে, তাই অর্থহীন সবই যে প্রেম লাগে। সামনে উত্তাল সমুদ্র, পাশে ভালোবাসার মানুষ, সঙ্গে প্রেমে মাতাল হওয়ার গান। তীক্ষ্ণ রোদের মাঝেও ভালো লাগার এক শীতল পরিবেশ সৃষ্টি করল তারা। নাজ হঠাৎ কি যেন মনে করে বলল, এত সুন্দর একটা গান, অথচ গানের কথাগুলোর কোনো আগামাথা নেই। সাইম বিস্মিত ভঙ্গিতে হেসে বলল, এটা তুমি কি বললে নাজ? কথাগুলোর কারণেই তো গানটা এত বেশি সুন্দর। নাজ ভ্রুকুঁচকে বলল, মোটেই না। রোদেলা রাত, জোছনা দিন, এসব আবার কি? মানুষের চোখে হাসি দেখা যায় নাকি? আরও একটা কি যেন বলল, হাতের ঘরে। মানুষের হাতে আবার ঘর থাকে নাকি? গানের কথা নিয়ে এতক্ষণ বাচ্চাদের মতো অভিযোগ করে যাওয়া নাচের দিকে মনোযোগ দিয়ে তাকিয়েছিল সাইম। তার কথাগুলো শেষ হতেই সশব্দে হেসে ফেলল। নাজ আহত ভঙ্গিতে বলল, আপনি হাসছেন? সাইম হাসি নিয়ন্ত্রণ করার কোনো প্রকার চেষ্টা না করেই বলল, তোমার মতো বাচ্চা মানুষের জন্য এ গান লেখা হয়নি নাজ। নাজ আহত গলায় বলল, এতই যখন বোঝেন তখন আমাকেও একটু বুঝিয়ে দিন। সাইম সুন্দর করে বোঝালো তাকে গানটা। প্রেমে পড়লে মানুষ স্বাভাবিক থাকে না। তার মাথা স্বাভাবিকভাবে কাজ করে না। তার পুরোটা জুড়েই কেবল বসবাস তার ভালোবাসার মানুষের। নিজেকে মাতালের মতো মনে হয় তখন। এই মাতাল অবস্থায় সে রাতে রোদ দেখে, দিনের ঝকঝকে আকাশে জ্যোৎস্না দেখে। ভালোবাসার মানুষটার চোখের দিকে তাকালেই মনে হয় চোখ দিয়ে হাসি ছুড়ে দিচ্ছে সে। অসহায় অবস্থায় তার হাতটা ধরলেই মনে হয় যেন পৃথিবীর সব থেকে বড় আশ্রয় খুঁজে পাওয়া গেছে। প্রেমে দিক বিদিক হারিয়ে নিজেকে মনে হয় অতি ক্ষুদ্র তুচ্ছ একটা বিন্দু, যাকে বৃত্ত হয়ে ঘিরে রেখেছে তার ভালোবাসার মানুষ। মনোযোগ দিয়ে সাইমের কথাগুলো শুনল নাজ। মুগ্ধ হয়ে রইল পুরোটা সময়। চেনা গানটার প্রতি আজ নতুন করে ভালো লাগা জাগালো সাইম। নাজ প্রশংসার ভঙ্গিতে বলল, এভাবে তো ভেবে দেখিনি। সাইম মুহূর্তেই তাকে এক হাতে জড়িয়ে বলল, না ভাবলেও ঠিক এই কাজগুলো তো করছো প্রতিনিয়ত। যেখানেই যাই সেখানেই দেখি তোমাকে। সুন্দর একটা দৃশ্য দেখলেও মনটা ভার হয়ে থাকে।
কারণ সেই দৃশ্য আমি তোমাকে দেখাতে পারছি না। মনে হয় পৃথিবীর সবকিছুই কোনো না কোনোভাবে ঘুরে ফিরে তোমাকেই স্পর্শ করে। লজ্জায় জড়সড় হয়ে নাচ বলল, ছাড়ুন, আশেপাশে কত মানুষ। থাকুক, আমি কি কাউকে ভয় পাই নাকি? আশেপাশের মানুষের পরোয়া না করেই বউকে এক হাতে জড়িয়ে বাকিটা সময় কাটালো সায়েম। লজ্জার মাঝেও নাচের ভেতরটা উড়ে বেড়ালো ভালো লাগায়, ভালোবাসায়। ইনানি বিচ থেকে বের হয়ে একটা রেস্টুরেন্টে বসে পড়ল লাঞ্চ করতে। এখানকার সব খাবার দাবারই সি-ফুড। সি-ফুড খুব একটা পছন্দ নয় নাজের, তবে আজ ভালোই লাগলো। লাঞ্চ শেষে আবারও তারা জিপে বসে পড়ল। এবারের গন্তব্য হিমছড়ি ইকো পার্ক। গন্তব্যে পৌঁছাতেই মাথায় হাত পড়ল নাজের। পাহাড় কেটে কেটে সিঁড়ি বানানো হয়েছে। এই সিঁড়ি বেয়ে নাকি উঠতে হবে পাহাড়ের চূড়ায়। নাজ অসহায় ভঙ্গিতে বলল, আপনি কি মনে করে এখানে নিয়ে এসেছেন আমাকে? সূর্যাস্ত দেখাতে। সে না হয় বুঝলাম, কিন্তু শাড়ি পরে আমি এতগুলো সিঁড়ি বেয়ে উঠবো কিভাবে? সায়েম দুষ্টুমির ছলে বলল, কোলে উঠতে যাচ্ছ নাকি? নাচ তাকে সতর্ক করে দিয়ে বলল, খবরদার, মানুষের সামনে অসভ্যতা করবেন না। সায়েম হেসে বলল, আচ্ছা আচ্ছা, তুমি শাড়ি সামলাও, আমি তোমাকে সামলাচ্ছি। সায়েম পুরোটা পথ যত্ন করে নাচকে আগলে রাখল। শাড়ি পরে এতগুলো সিঁড়ি বেয়ে ওঠা বিফলে গেল না। পাহাড়ের চূড়ায় উঠে যে দৃশ্যটা নাচ দেখল তা সত্যি অনিন্দ্য সুন্দর। রক্তিম সূর্যটা একটু একটু করে ঢলে পড়ছে সমুদ্রের বুকে। সমুদ্রের পাড়ে হাজারো মানুষের ভিড়। পাহাড়ের চূড়া থেকে সেই দৃশ্য দেখছে দুজনে। সূর্যটা পুরোপুরি ডুবে যেতেই সায়েম অন্যরকম গলায় বলল, তোমার উত্তরটা কিন্তু এখনো পাইনি। নাচ জানে কিসের উত্তরের অপেক্ষা করছে সায়েম। তবুও হেঁয়ালির ভঙ্গিতে বলল, আপনি কি আমাকে কোনো প্রশ্ন করেছিলেন যে উত্তর খুঁজছেন? সায়েম তীক্ষ্ণ স্বরে বলল, ভালোবাসো না তার মানে? নাজ আঁতকে উঠে বলল, কি অদ্ভুত, আমি কি একবারও সে কথা বলেছি? তাহলে ভালোবাসি বলতে অসুবিধা কোথায়? সব কথা বলতে হবে কেন? সায়েম বাচ্চাদের মতো জেদ ধরে বলল, সব কথা বলতে হবে না, এটাই বলতে হবে, বলো। নাজ হেসে ফেলে বলল, আপনি নাকি জানেন, তাহলে আবার বলতে হবে কেন? সায়েম একেবারে কাছাকাছি চলে এলো নাচের। নাচ দুকদম পিছিয়ে গেলেও সেও এগিয়ে গেল দুকদম। তার চোখে মুখে কি যেন খেলে বেড়াচ্ছে। সায়েম একটা হাত রাখল তার গালের ওপরে, আরেক হাতে জড়িয়ে রেখেছে তার কোমর। নাজের সারা শরীরে তরঙ্গের ন্যায় কি যেন খেলে গেল, জমে রইল সে বরফের ন্যায়। সায়েম বলল, কারণ কথাটা তোমার মুখে শুনতে ইচ্ছা করছে। বলে ফেলো নাজ, না হলে কিন্তু কঠিন শাস্তি পেতে হবে। নাজ অবাক গলায় বলল, কি শাস্তি? তার মানে বলবে না এখন? পরে বলবো তো। সায়েম কঠোর ভঙ্গিমায় নরম স্বরে বলল, কিন্তু শাস্তিটা এখনই পেতে হবে। নাচ কিছু বুঝে উঠতে পারার আগেই তার ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল সায়েম। লজ্জায় কেঁপে উঠল নাচ, শিহরণে পাগল হয়ে গেল। তবুও ছাড়িয়ে নিতে চাইল না নিজেকে। চোখ দুটো বুজে ডুবে রইল ঘোর লাগা এই জগতে। কতটা সময় দুজনে এভাবে ছিল তার কোনোই হিসাব নেই। অনেকটা সময় পর সায়েম ছাড়ল নাচকে। মাটির দিকে তাকিয়ে হাঁপাচ্ছে নাচ, আর তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে হাঁপাচ্ছে সায়েম। মাত্র পাগল করা এক অনুভূতির সাক্ষী হলো দুজনে। নিজেদের সামলে নিতে সময় তো লাগবেই। একটা সময় চোখ তুলে তাকালো নাচ। সায়েমের অসভ্য দৃষ্টির মুখোমুখি হতে লজ্জা পেয়ে আবারও নামিয়ে ফেলল চোখ। নাচের লজ্জা পাওয়া দেখে আবারও নিয়ন্ত্রণ হারালো সায়েম। দ্রুত পায়ে তাকে ঠেকালো একটা গাছের সঙ্গে। নাজের কানের নিচ থেকে ঘাড়ে হাত রেখে আবারও ঠোঁট ডুবিয়ে দিল তার ঠোঁট। শিলাবৃষ্টির ন্যায় দুর্বার গতিতে চুমু খাচ্ছে সায়েম তার বউকে। খোলা বারান্দার রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে নাজ। মাথার ওপরে চাঁদটা আজ একটু বেশি সুন্দর লাগছে। শুধু চাঁদ কেন, চোখের সামনে আজ যা দেখছে তাতেই মুগ্ধ হয়ে উঠছে নাজ।
ভালোবাসাময় মুহূর্তগুলো বুঝি এমনই হয়, উষ্ণ প্রশান্তিতে ভরিয়ে দেয় মনটাকে, যে প্রশান্তি দূর হয় না সহজে। আচমকা পেছন থেকে এসে সাইম জড়িয়ে ধরল নাচকে। নাচ প্রবলভাবে কেঁপে উঠল, তবে কিছুই বলল না, সরে যাওয়ার চেষ্টাও করল না। প্রিয় মানুষটার বাহুডোরে আটকা পড়ে তাকিয়ে রইল চাঁদটার দিকে। কয়েক মুহূর্ত নীরবতার মাঝেই কাটিয়ে দিয়ে সাইম হঠাৎ কৌতূহলী কণ্ঠে বলল, নাজ, সিরিয়াসলি একটা প্রশ্নের উত্তর চাচ্ছি। নাজও কৌতূহল নিয়ে বলল, কোন প্রশ্ন? ভালোবাসো তো আমাকে? নাজ এবার হেসে ফেলে বলল, আপনার কি মনে হয় বাসি না? না, মানে বিয়েটার জন্য তো প্রস্তুত ছিলে না তুমি। বিয়ে হয়ে গেছে বলে, আর এদিকে আমি ভালোবাসার কথা বললাম বলে মনকে জোর করছো না তো আমাকে ভালোবাসতে। সায়েমের মুখটা দেখতে পাচ্ছে না বলেই সাহস করে উঠল নাজ। লজ্জারা তার সাহসে বাঁধা দিতে এলো, তোয়াক্কা করল না সেই বাঁধার। নাজ হাসি মুখে বলেই ফেলল, আপনারও আগে থেকে ভালোবাসি আপনাকে। কত রাত ফোনে আপনার ছবি দেখে কাটিয়ে দিয়েছি, তার হিসাব নেই। বহু দূরে থেকেও আপনি নিজের অজান্তেই আমার খুব আপন হয়ে উঠেছেন। এক লাফে বেড়ে গেল সায়েমের হৃদস্পন্দন। কখনো মনে হয়নি নাজের মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার প্রয়োজনীয়তা মনের মাঝে এতটা তীব্র হয়ে দাঁড়িয়েছে। মেয়েটা যে তাকে ভালোবাসে সেটা তো সে তার চোখে মুখে স্পষ্টই দেখতে পায়। তবে তার মুখে কথাটা শোনার পর মনে হলো যেন এতকাল এ কথাটা শোনার অপেক্ষাতেই দিন পার করছিল সে। প্রশান্তিতে আনন্দে নাজের ঘাড়ে কয়েক মুহূর্ত মাথা ঠেকিয়ে রাখল সাইম। কয়েক মুহূর্ত কেটে যেতেই তার খোঁচা খোঁচা দাড়িগুলো ঘষে দিল তার ঘাড়ে। সাইমের এই স্পর্শ উত্তাপ ছড়িয়ে দিল নাজের শিরায় শিরায়। এক বিন্দুও নড়ার ক্ষমতা হারিয়ে ফেলল সে। নাজের ঘাড়ে মুখ ডুবিয়ে দিয়ে তার মাঝেই হারিয়ে আছে সাইম। তার ঠোঁট চুমুগুলো বিশাল ঝড় বইয়ে দিচ্ছে নাজের মাঝে। সাইম হঠাৎ নাজের খোলা চুলগুলো একপাশে সরিয়ে রাখল। তার সামনে ধরা দিচ্ছে সেই অপূর্ব সুন্দর তিলটা। আবারও চুম্বকের মতো টানছে তাকে নিজের দিকে। নিজেকে সামলে রাখার বিন্দুমাত্র প্রয়োজনীয়তা অনুভব করল না সায়েম। গাঢ় চুমু খেল সেই তিলটার উপরে। নাজ কেঁপে উঠে লজ্জায় চুপসে গিয়ে বলল, কি করছেন? ছাড়ো। সায়েম ঘোরগ্রস্ত কণ্ঠে বলল, বিরক্ত করবে না আমাকে। তোমার পিঠের এই তিলের উপরে সে কবে থেকে কুনজর দিয়ে রেখেছি জানো? নাজের উন্মুক্ত পিঠের ওপরে আরও কতগুলো গাঢ় স্পর্শের ঝড় তুলল সায়েম। একটু একটু করে গলে পড়ছে নাজ, মিশে যাচ্ছে হাওয়ায়, দিশেহারা হয়ে যাচ্ছে তার ভেতর বাহির। সায়েম ধীরে সুস্থে নিজের দিকে ফেরালো তাকে। চোখ দুটো মাটির দিকে আবদ্ধ রাখে নাজ। সায়েমের ওই দু চোখের দিকে তাকালেই নিমিষেই ঝলসে যাবে সে। ঝলসে যাওয়া থেকে শেষ রক্ষা আর হলো না। সায়েম তার মুখটা দু হাতে তুলে বাধ্য করল তাকে ওই দুটো চোখের দিকে তাকাতে। সায়েমের চোখ দুটোর দিকে তাকিয়ে শিউরে উঠল নাজ। তার চোখে ভর করেছে রাজ্যের তৃষ্ণা, যেন বহু বছরের তৃষ্ণার্ত সে। তৃষ্ণা না মিটিয়ে আজ কিছুতেই ছাড়বে না নাজকে তার বাহুডোর থেকে, কিংবা হয়তো তৃষ্ণা মিটিয়েও রেখে দেবে তার বাহুডোরে আজীবন। নাজের চোখের দিকে কয়েক মুহূর্ত ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থেকে সায়েম ঠোঁট ডুবিয়ে দিল তার ঠোঁটে। শিহরণে পাগল হয়ে নাজ খামচে ধরল তার শার্ট। চুমু খেতে খেতেই সায়েম তাকে কোলে তুলল। লজ্জার মাথা খেয়ে নাজ শক্ত করে জড়িয়ে ধরল তার গলা। সায়েম কখন যে তাকে ঘরে নিয়ে এসেছে নাজ টেরই পেল না। এক মনে ডুবেছিল সায়েমের মাঝে। টের পেল যখন সায়েম তাকে ফেলে দিল নরম তুলতুলে বিছানার ওপর। তড়িৎ গতিতে পরনের শার্টটা খুলে ছুঁড়ে ফেলল সায়েম মেঝের ওপর। তার উন্মুক্ত বুকটার দিকে হাঁ করে তাকিয়ে আছে নাজ। উদাম শরীরের এই পুরুষকে আগেও দেখেছে নাজ, তবে আজ যেন শরীরের মাঝে খেলে যাচ্ছে ভিন্ন এক হাওয়া।
নাজের ওপরে ঝুঁকে সাইম ঠোঁট ডুবিয়ে দিল তার গলায়। ঘাড়ে ডুবে থেকেই সাইম সরিয়ে দিল তার শাড়ির আঁচল। লজ্জায় লাল হয়ে যাচ্ছে। কাঁপতে কাঁপতে দিশেহারা সে। এত ভালো লাগা একসঙ্গে আগে কখনো অনুভব হয়নি এ জীবনে। এক পর্যায়ে উত্তেজনায় নিজেকে সামলাতে ব্যর্থ হয়ে নাজ ছোট্ট একটা চুমু বসিয়ে দিল সাইমের মাঝে। সাইম এতটাই অবাক হলো যে নাজের মাঝে ডুবে থাকতেও ভুলে গেল। তার বুকের ভেতরে যেন তুফান শুরু করে দিল মেয়েটা। সাইম বিস্ময়ে খাবি খেয়ে বলল, এই মেয়ে, তুমি তো ডেঞ্জারাস, তোমাকে আর বাচ্চা মেয়ে ডাকা যাবে না। লজ্জায় নাজ মুখ লুকালো সাইমের বুকে। সাগরের খুব কাছাকাছি ভালোবাসার সাগরে ডুবে ধ্যান জ্ঞান হারালো দুজনায়। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক অসম্ভবের অপেক্ষায়। লিখেছেন অতন্দ্রিলা আইচ। নাজের জীবনে প্রেম নেমে আসেনি কখনো। সেই ক্লাস 7 থেকে কাছের বান্ধবীগুলো হঠাৎ দূরে সরে যেতে লাগলো। সকলেই তখন মজেছে প্রেমে। অন্যকে প্রেমে পড়তে দেখলে কার কি অনুভূতি হয় কে জানে। তবে নাজের ভেতরে তীব্রভাবে যে অনুভূতিটা হানা দিত সেটা হলো বিরক্তি। রাগে বিরক্তিতে গা জ্বলে যেত একটা সময়। সেটার কারণ কি নিজের কখনো প্রেম নামক আরাধ্য বস্তুর সন্ধান না পাওয়া? হতে পারে। প্রেমকে একটা সময় বিরক্তির কারণ বলে মনে করত নাজ। অথচ আজ তার মনে হয় প্রেমে পড়ার অনুভূতি এই পৃথিবীতে সব থেকে প্রশান্তিদায়ক। আনন্দের ছড়াছড়ি এই অনুভূতির মাঝে। এক দুনিয়া প্রেম তার জন্য অপেক্ষা করেছিল বিয়ের পর। তাই তো বিয়ের আগে কখনো ভুল প্রেমে জড়াতে হয়নি তাকে। সায়েমের সঙ্গে বিয়ের কেটে গেছে 3টি বছর। এই 3 বছর যেন উড়েছে দুজনে একে অপরের আকাশে, ভেসে বেরিয়েছে একে অপরের বাতাসে, জাদু ছড়িয়েছে একে অপরের অন্তরাত্মায়। সায়েমের কাছে নাজ এখনো সেই ছোট্ট বাচ্চা মেয়েটি, যাকে একরাশ আদরে যত্নে আগলে রাখে সে সর্বক্ষণ। নাজও একটু একটু করে হয়ে উঠেছে তার লক্ষ্মী বউ। রান্নাবান্না সে একেবারেই পারত না। সায়েমের জন্য ইউটিউব দেখে রান্না শিখেছে। যদিও তার রান্না এখনো যে খুব একটা ভালো হয় তা নয়, তবুও নাজের হাতের রান্না অমৃতের মতো মজা করে খায় সায়েম। বিয়ে শব্দটার শক্তি অস্বীকার করে লাভ নেই। এই শব্দের বলেই তো বহু দূরের দুটো মানুষ আজ এত কাছাকাছি। ভাগ্যিস 2 পরিবার জোর করে বিয়েটা দিয়েছিল তাদের। না হলে তো কাছে থেকেও কোনোদিন বোঝা হতো না এত ভালোবাসা লুকিয়ে আছে একে অপরের মাঝে। বাবা মা শ্বশুর শাশুড়ি পরিবারের প্রতিটা মানুষই খুশি তাদের ভালো থাকায়। বাবা মায়েরা যে আগেভাগেই আঁচ করতে পারেন কোনটাতে সন্তানের ভালো হবে তাতে কোনো সন্দেহ নেই। তারা নির্ঘাত বুঝতে পেরেছিল সায়েম নাজের জন্য, নাজ সায়েমের জন্য। তবে ইদানিং সায়েমের মা হাসনা বেগম চাইছেন নাতি কিংবা নাতনির মুখ দেখতে। এই ইচ্ছা তাদের বিয়ের 1 বছর পেরোতে না পেরোতেই তিনি প্রকাশ করেছিলেন। সায়েম শীতল ভঙ্গিতে জানিয়ে দিয়েছিল নাজ নিজেই এখনো বাচ্চা। বাচ্চার মা হওয়ার সময় তার হয়নি। বিষয়টা নিয়ে তারপর থেকে চুপচাপই ছিলেন হাসনা বেগম। নাজের মাথা থেকেও বাচ্চার ব্যাপারটা উড়ে গিয়েছিল। আসলেই তো নিজেকেই সামলে রাখা কঠিন তার পক্ষে। রাস্তার মাঝে হাঁটতে হাঁটতে হুটহাট হোঁচট খেয়ে পড়ে যায়। মাছের কাঁটা বাঁচতে পারে না। চা বানাতে গেলে অর্ধেক ছাকতে গিয়ে অর্ধেক চা ফেলে দেয়। রান্না করতে গেলে হাত পুড়িয়ে ফেলে। সায়েম দেখে শুনে আগলে রাখে তাকে। এই মানুষটাকে আরেকটা মানুষের খেয়াল রাখবে কি করে? হোক সে নিতান্তই ছোট্ট একটা মানুষ। তবে ইদানিং হাসনা বেগম আবারও শুরু করেছেন নাতি নাতনির মুখ দেখার আকাঙ্ক্ষা প্রকাশ করা। নাজকে প্রায়ই আকারে ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন সময় এখন ঘনিয়ে এসেছে। সেদিনও ফোন করে বললেন, বুঝলে মা, নারী হওয়ার আসল সার্থকতা হলো মা ডাক শোনায়। যতদিন পর্যন্ত মা ডাক না শুনছ ততদিন পর্যন্ত তোমার জীবনটাই বৃথা।
পড়াশোনা, চাকরি-বাকরি করে সফল না হয় হওয়াই যায়। কিন্তু মা হতে না পারলে ওইসব সাফল্য ফিকে পড়ে যাবে। নাজের বয়স এখনো অনেক কম। মেয়েরা আজকাল এ বয়সে বিয়েই করে না। মা হওয়ার জন্য সে প্রস্তুত কিনা জানে না। তবে কেন যেন মা হতে বড্ড ইচ্ছে হয় তার। কেউ একজন গুটি গুটি পায়ে হেঁটে বেড়াবে তার ঘরে, ছোট ছোট হাতে আঁকড়ে ধরবে তার আঙুল। দৃশ্যগুলো কল্পনা করতেই শিউরে ওঠে নাচ। সেদিন নাচ জড়সড় হয়ে সায়ামকে বলল, এই শোনো, মা আজ আবারও বাচ্চার কথা বলছিল। সায়েম ল্যাপটপে অফিসের কাজ করছিল, কি যেন টাইপ করতে করতে বলল, মায়ের কাজই তো ওই এক কথা বারবার বলা, পাত্তা না দিলেই হয়। নাচ লজ্জায় মিয়ে গিয়ে বলল, সবসময় তো এড়িয়েই যাই, এবার না হয় শুনেই দেখি। সায়েম অবাক দৃষ্টিতে নাচের দিকে তাকিয়ে বলল, তুমি বাচ্চা চাও? নাচ কম্পিত স্বরে বলল, না মানে মা এত করে বলছে। নাচকে থামিয়ে দিয়ে সায়েম বলল, মায়ের কথা বাদ দাও, তুমি চাও কিনা বলো। নাচ হ্যাঁ সূচক মাথা নেড়ে বলল, চাই। প্রশস্ত হাসি ফুটে উঠল সায়েমের ঠোঁট জুড়ে। বাবা হওয়ার আকাঙ্ক্ষা তার বহুদিনের। বউটা তার নিজেই বাচ্চা বলে এতদিন সে আকাঙ্ক্ষা দমিয়ে রেখেছিল। সায়েম ল্যাপটপ রেখে এক টানে নাচকে বুকের মাঝে ফেলে দুষ্টুমির ছলে বলল, সত্যিই চাও নাকি এটা আদর পাওয়ার অজুহাত? নাচ চোখ বড় বড় করে তাকিয়ে রইল সায়েমের দিকে। সায়েম সূক্ষ্ম দুষ্টুমির হাসি হেসে বলল, আদর চাইলে এত ইনিয়ে বিনিয়ে বলার প্রয়োজন নেই, সরাসরি বলো, দিয়ে দিচ্ছি। নাচ লজ্জা পেয়ে তার বুকে মুখ লুকিয়ে বলল, ধুর, কেন যে কথা বলতে আসি তোমার সাথে। দুষ্টুমিতে উড়িয়ে দিলেও কথাটা সায়েমের মাথায় রয়ে গেল। কয়েকদিন পরেই তাই সময় করে নাচকে নিয়ে গেল গাইনোকোলজিস্টের কাছে। কারণ নাচের অনিয়মিত সাইকেল। বিষয়টা তেমনভাবে আমলে নেয়নি নাচ কখনো। এ জীবনে বহুবার তার মাসিক চক্র এলোমেলো হয়েছে, আবার নিজে থেকে তা ঠিকও হয়ে গেছে। এ আর এমন কি? সায়েমই এক প্রকার জোর করে নিয়ে গেল তাকে। প্রথম দিনে ডক্টর এক গাদা টেস্ট দিল নাচকে। নাচ তো প্রথমে টেস্টগুলো করাতেই চাচ্ছিল না, শুধু শুধু টাকা খরচ। সায়েমের জোরাজুরিতে টেস্টগুলো করাতে বাধ্য হয়। ইউনিভার্সিটির মূল দরজার সামনে দাঁড়িয়ে আছে নাচ। বাসা থেকে তার ইউনিভার্সিটির দূরত্ব খুব বেশি নয়। ক্লাস শেষে রিক্সা নিয়ে সে একাই চলে যায় বাড়ির উদ্দেশ্যে। আজ দাঁড়িয়ে আছে সায়েমের অপেক্ষায়। কিছুক্ষণ অপেক্ষা করতেই সায়েমের গাড়ি এসে থামল তার সামনে। নাচ প্যাসেঞ্জার সিটে উঠে বসল। সায়েমের মুখটা দেখতেই দূর হয়ে গেল দিনভরের সকল ক্লান্তি। ছেলেটার মুখটার মাঝে এত মায়া, নিমিষেই সেই মায়া রাঙিয়ে তোলে মনটাকে। সায়েম নাচের গালে হাত রেখে উদ্বিগ্ন গলায় বলল, দেরি করে ফেললাম? নাচ মুচকি হেসে বলল, সামান্য। সায়েম ব্যস্ত ভঙ্গিমায় বলল, সরি নাজ, অফিস থেকে বের হতে হতে দেরি হয়ে গিয়েছিল। আরে সমস্যা নেই তো। একে অপরের প্রতি তাদের কোনো অভিযোগ নেই, সত্য লুকানোর প্রচেষ্টা নেই। এটাই তাদের ভালোবাসার সব থেকে সুন্দর দিক। আজ আবারও ডক্টরের কাছে এসেছে তারা। টেস্ট রিপোর্টগুলো আজ নিরীক্ষা করে দেখবেন ডক্টর রেহানা। ডক্টর দেখানোতে কখনোই ভয় কাজ করতো না নাজের মাঝে। তবে কোনো এক অজানা কারণে তীব্র ভয় আজ জেঁকে ধরল তাকে। ডক্টর রেহানার রিপোর্ট দেখার ভঙ্গিটা যথেষ্ট থমথমে। মনে হচ্ছে যেন বিশাল কোনো দুঃসংবাদ দেওয়ার আগাম প্রস্তুতি নিচ্ছেন তিনি। ভয়ে একটু একটু কেঁপে উঠছে নাজ। তার ভয়টা এড়িয়ে গেল না সায়েমের চোখ। সময় নষ্ট না করে তাই টেবিলের নিচ থেকে তার হাত রাখল নাজের হাতের ওপরে। নিঃশব্দে জানান দেওয়া, আমি আছি তোমার পাশে, থাকবো আজীবন। ডক্টর রেহানা ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে জোরপূর্বক ঠোঁটে একটা হাসি টেনে বললেন, আপনি অনেক সাহসী নাজনীন। এই বয়সে মা হওয়ার সাহস আজকাল কোনো মেয়েই করে উঠতে পারে না। টেবিলের নিচ থেকে সায়েমের হাতটা আরেকটু শক্ত করে চেপে ধরল নাজ। যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে সে। বেশ বুঝতে পারছে ভালো কোনো সংবাদ অপেক্ষা করছে না তার জন্য।
গলা পর্যন্ত তীব্র কান্নার স্রোত এসে আটকে গেছে, তবে নাজ কাঁদতে পারছে না, শক্ত হয়ে জমে গেছে সে। সায়েমের বুকটাও ধড়ফড় করছে রীতিমতো। নাজের শুকিয়ে যাওয়া রক্তশূন্য মুখটা তার ভেতরকার উদ্বেগ একটু বেশি বাড়িয়ে দিয়েছে। ডক্টর রেহানা বললেন, আপনারা এখনই বেবি প্ল্যান করতে পারছেন না, কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। নাজের হৃৎস্পন্দন এক লাফে বেড়ে উঠল, হাত পা থরথর করে কাঁপছে। কারণটা জিজ্ঞেস করতে খুব ইচ্ছা হলো ডক্টরকে, তবে সে কিছুতেই মুখে বলতে পারল না। তার হয়ে সায়েমই করল প্রশ্নটা, কেন ডক্টর? ডক্টর রেহানা মিষ্টি গলায় যথাসাধ্য স্বাভাবিকভাবেই বললেন, নাজনীন পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমে আক্রান্ত। ডাক্তারি ভাষায় আমরা এটাকে পিসিওএস বলি। নাজের মাথায় কিছুই ঢুকছে না। ডক্টরদের জটিল জটিল ভাষা সে বোঝে না। কেবল একটা প্রশ্নই ঘুরছে তার মস্তিষ্কে। কাঁপা কাঁপা গলায় নাজ সেই প্রশ্নটা করল ডক্টরকে, আমি কি কখনো মা হতে পারবো না? ডক্টর রেহানা প্রচ্ছন্ন হাসি এসে বললেন, অবশ্যই পারবেন। পিসিওএস আসলে বিরল কোনো রোগ নয়। আমি প্রায় প্রতিদিনই পিসিওএস পেশেন্টদের সাথে ডিল করি। এই অবস্থায় ওভারিতে প্রচুর অ্যান্ড্রোজেন তৈরি হয়, যা ডিম্বাণু তৈরিতে বাধা দেয়। এজন্যই এখনই বেবির প্ল্যানিং করতে নিষেধ করলাম। প্রপার ট্রিটমেন্ট করার আগ পর্যন্ত কনসিভ করতে আপনার সমস্যা হবে। নাজকে একটু একটু করে ভেঙে গুড়িয়ে দিল ডক্টর রেহানার এক একটা কথা। তার ভাগ্যকেই কেন এত নির্মম হতে হলো? ডক্টর রেহানা বললেন, পিসিওএস এর আসলে কোনো প্রতিকার নেই। এটা ডায়াবেটিসের মতো নিয়ন্ত্রণে রাখতে হয়। হরমোনাল সাইকেল ঠিক করলেই এই রোগটা নিয়ন্ত্রণ করা সম্ভব। সেই চেষ্টাই আমরা করব। আপাতত আমি বার্থ কন্ট্রোল পিলের প্রেসক্রাইব করছি। সাইম বিভ্রান্ত গলায় বলল, বার্থ কন্ট্রোল পিল? হ্যাঁ, এটা অ্যান্ড্রোজেনের ক্ষরণ কমিয়ে ডিম্বাণু রিলিজে সাহায্য করবে। 3 মাস এই প্রক্রিয়া চলুক, তারপর আবারও টেস্ট করে অ্যান্ড্রোজেনের মাত্রা বের করতে হবে। অ্যান্ড্রোজেন নিয়ন্ত্রণে এলেই আমি প্রেগন্যান্সি প্ল্যানিং করার পরামর্শ দেব। নাজের কর্ণকুহরে কোনো কথাই প্রবেশ করল না। মুহূর্তেই থমকে গেল তার সাজানো জীবনটা। মা হওয়া নিয়ে লেখা স্বপ্নগুলো নিমিষেই এলোমেলো হয়ে গেল। ফেরার পথে গাড়িতে টু শব্দ পর্যন্ত করল না নাজ। সাইম ভেবে পাচ্ছে না কি বলে সান্ত্বনা দেবে তাকে। সান্ত্বনা কি আদৌ দেওয়া সম্ভব? একটা মেয়ে আজীবন স্বপ্ন দেখে মা হওয়ার। সেই ছোটবেলা থেকেই মায়ের ওড়না শাড়ির মতো করে পেঁচিয়ে পুতুলের মায়ের ভূমিকায় অভিনয় করে খেলে সে। সত্যিকারের মা হওয়ার পথে বাঁধা যে কতটা যন্ত্রণাদায়ক, সেটা একটা মেয়ে ছাড়া কেউ বুঝতে পারবে না। সায়েমও তাই চুপ করেই রইল। কষ্টটা সহ্য করে নেওয়ার সুযোগ করে দিল মেয়েটাকে। কিন্তু সব কষ্ট কি আসলেই সহ্য হয়? এই কষ্ট একেবারেই অসহনীয় হয়ে ধরা দিচ্ছে নাজের কাছে। বাসায় পা রাখতেই তড়িৎ গতিতে নিজেদের ঘরে ঢুকে বালিশে মুখ লুকিয়ে ফেলল নাজ। অঝরে কাঁদছে সে। বাঁধহীন নদীর জলের মতো তার চোখ দুটো বেয়ে উপচে পড়ছে কষ্টমাখা অশ্রুগুলো। বুকের মাঝে মনে হচ্ছে কেউ অনবরত হাতুড়ির আঘাত করে যাচ্ছে। সায়েম কোনো মতে মূল দরজাটা বন্ধ করে ছুটে গেল নাজের কাছে। এই পৃথিবীতে সে সব সহ্য করতে পারে, পারে না কেবল নাজের কান্না। তার কান্নারত স্বর একটু একটু করে দুমড়ে মুচড়ে নিঃশেষ করে ফেলছে সায়েমের হৃদয়টা। সায়েম তড়িৎ গতিতে গিয়ে জড়িয়ে ধরল নাজকে। পরম মমতায় বুকের মাঝে আগলে রাখল। এতটুকু মমতা আগুনে ঘি ঢালার কাজ করল। নাজের কান্না বেড়ে গেল আরো কয়েক গুণ। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সে সায়েমের বুকে মুখ লুকিয়ে। সায়েম তার বুক থেকে নাজের মুখটা তুলে ধরে বলল, কাঁদে না নাজ, একদম কাঁদে না। তুমি কি বাচ্চা নাকি? নাজ আরেকটু শক্ত করে সায়েমকে জড়িয়ে ধরে বলল, আমাকে কেন বিয়ে করলে সায়েম? তোমার জীবনটা শেষ করে ফেললাম আমি। শুধুমাত্র আমার কারণে কখনো বাবা ডাক শুনতে পারবে না তুমি। সায়েম নাজের মাথায় হাত বুলিয়ে দিয়ে আদুরে গলায় বলল, কে বলেছে সব বাজে কথা?
খুব জলদি ফুটফুটে একটা বাবু হবে আমাদের। নাচ কাঁদতে কাঁদতে বলল, আমার এই সমস্যা যদি কোনোদিনও দূর না হয়। সাইম নাচের কপালে চুমু খেয়ে দৃঢ় আশ্বাস দিয়ে বলল, দূর হবে না মানে? দূর হতেই হবে। তুমি ভেঙে পড়ো না নাচ, তোমাকে শক্ত থাকতে হবে তো। কিছুতেই শক্ত থাকতে পারছে না নাচ। তার বাঁধ ভাঙা অশ্রুগুলো ভিজিয়ে দিল সায়েমের বুকের কাছটা। অনেক বুঝিয়ে শান্ত করল সায়েম তাকে। তবে চিরচেনার সেই প্রাণচাঞ্চল্য কখন যেন হারিয়ে গেছে তার মধ্যে থেকে। নিষ্প্রাণ হয়ে পড়ে রইল বিছানার উপরে। সায়েম খাইয়ে দিতে চাইল, কিছুই খেতে পারল না নাচ। টুকটাক গল্প করতে চাইল তার মন ভালো করার জন্য। নাচ কোনো কথাই বলল না। রাতের দিকে ফোন এলো হাসনা বেগমের। এতদিন ইনিয়ে বিনিয়ে বললেও আজ সরাসরিই বললেন, আর কত অপেক্ষা করাবে বৌমা, এবার একটা সুখবর দাও। ফোন রাখতেই আরেক দফা ভেঙে পড়ল নাচ। ক্ষত বিক্ষত হয়ে উঠেছে তার ভেতরটা। কি করে পৃথিবীকে সে জানাবে? চাইলেই মা হতে না পারার কষ্ট কতটা তীব্র। বাংলা ভাষার সবচেয়ে বড় ইবুক অ্যাপ বইটইয়ের সব এক্সক্লুসিভ অডিও বুক শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। বইটি শুনে ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না জানুন। বইটই, কণ্ঠে জীবন্ত বই।